अपना काम ईमानदारी से करें, किसी के साथ ज्यादती नहीं करनी है और किसी गरीब का हक नहीं मारना है। डीएम पूजा जिंदाबाद। डीएम पूजा। গ্রামের সবুজ মাঠ পেরিয়ে সন্ধ্যা নামছিল। ধান কাটার পর সোনালি রোদের শেষ আভা মেখে ট্রাক্টর চালিয়ে বাড়ি ফিরছিলেন দীপা এবং তার মা রেখা দেবী। দীপা একজন কলেজ পড়ুয়া ছাত্রী, ছুটির অবসরে মায়ের কাজে হাত লাগাতে এসেছিল। তার বড় বোন প্রিয়াঙ্কা শহরের একজন দাপুটে আইপিএস অফিসার, যার সততা এবং নির্ভীকতার সুনাম ছিল সর্বত্র। শহরের উপকণ্ঠে পৌঁছতেই দীপা দেখল রাস্তার মাঝে পুলিশি ব্যারিকেড। জিপের বনেটে পা তুলে অবলীলায় সিগারেট ফুঁকছিলেন ইন্সপেক্টর বিক্রম সিং। রাস্তার পাশে দুজন হাবিলদার সাধারণ পথিকদের থেকে অন্যায়ভাবে টাকা আদায় করছিল। দীপা যখন ট্রাক্টরটি ব্যারিকেডের কাছে নিয়ে গেল, বিক্রম সিং হাত তুলে গর্জে উঠলেন, এই মেয়ে, ট্রাক্টরটা একপাশে লাগাও, এত তাড়া কিসের? পালানোর চেষ্টা করছো নাকি? দীপা বাধ্য হয়ে ট্রাক্টর থামিয়ে দিল। শান্ত কণ্ঠে সে বলল, জি স্যার, আমরা ফসলের কাজ সেরে বাড়ি ফিরছি। যদি কাগজপত্র দেখতে হয়, আমাদের কাছে সব নথি আছে। বিক্রম সিং বিদ্রূপের হাসি হেসে বললেন, ওহো হো, বেশ সাহস তো। আর তোমার পিছনে এই বুড়ি কেস? দীপা দৃঢ়ভাবে উত্তর দিল, ইনি আমার মা। একজন সিপাহী হাসতে হাসতে যোগ করল, স্যার, মনে হচ্ছে কোনো কুকর্ম করে এসেছে। দুজনের চেহারা দেখে বোঝা যাচ্ছে চোর ছিনতাইয়ে ওস্তাদ। বুড়ি শব্দটি দীপার বুকে শেল হয়ে বাজল। তার চোখে আগুন ঝরছিল। গভীর শ্বাস নিয়ে সে বলল, মুখ সামলে কথা বলুন। ইনি আমার মা, আমাদের কাছে সব কাগজপত্র আছে। আপনারা শুধু আপনাদের কাজটা করুন। কারো সম্পর্কে এমন বাজে কথা বলা পুলিশের মুখে শোভা পায় না। এই কথাই ইন্সপেক্টর বিক্রম সিং প্রচণ্ড রেগে গেলেন। আবে চুপ, তোর মতো ছোট মেয়ে আমাদের আইন শেখাবে? আমরা ভালো করেই জানি কে সাধু আর কে বদমাশ। কাগজপত্র বের কর। দীপা লাইসেন্স এবং অন্যান্য নথি বিক্রম সিংয়ের হাতে তুলে দিল। কিন্তু বিক্রম সিং কাগজপত্র না দেখেই অবজ্ঞা ভরে সেগুলো হাওয়ায় উড়িয়ে দিলেন। তারপর মাটিতে ফেলে চিৎকার করে বললেন, আবে মূর্খ মেয়ে, আমাদের বোকা বানাচ্ছিস? নকল কাগজ দেখিয়ে পার পেয়ে যাবি ভাবছিস? আমাদের সাথে চালাকি? দীপা আর ধৈর্য রাখতে পারল না। স্যার, আমাদের চালান কেটে দিন, কিন্তু আমাদের সাথে এভাবে দুর্ব্যবহার করবেন না। আমরা চালান দিতে প্রস্তুত। এই শুনে ইন্সপেক্টর বিক্রম সিং আরও এগিয়ে এলেন এবং কোনো দ্বিধা না করে দীপার গালে সজোরে একটা চড় মারলেন। চড়ের শব্দে পুরো এলাকা নিস্তব্ধ হয়ে গেল। দীপার চোখে জল এসে গেল। তার মা রেখা দেবী আর্তনাদ করে উঠলেন, এই, আমার মেয়েকে মারলে কেন? ঈশ্বরের ভয় নেই তোমার? বিক্রম সিং তাকে ধমকে বললেন, চুপ বুড়ি, বেশি কথা বললে তোরও একই দশা হবে। দুই সিপাহী শয়তনী হাসি হেসে বলল, বড্ড তেজ দেখাচ্ছিলি, দেখ সব অহংকার শেষ হয়ে গেল। দীপার রক্ত টকবক করে ফুটছিল। সে জানত যদি সে এখন পাল্টা প্রতিরোধ করে, পরিস্থিতি আরও খারাপ হবে। বিক্রম সিং গর্জে উঠলেন, আবে, ওদের দুজনকেই হাজতে ভর। সকালের মধ্যে সব তেজ বের করে দেব, তারপর দেখব কত ক্ষমতা। দুই সিপাহী মা মেয়েকে একটা স্যাঁতস্যাঁতে দুর্গন্ধযুক্ত কুঠুরিতে বন্ধ করে দিল। রেখা দেবী কাঁদতে কাঁদতে বললেন, মাগো, এরা আমাদের কোথায় আটকে দিল? এখন কি হবে? দীপা তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু রেখা দেবীর শ্বাসকষ্টে সমস্যা ছিল। বদ্ধ ঘরে তার দম বন্ধ হয়ে আসছিল। মায়ের এমন অবস্থা দেখে দীপা আতঙ্কিত হয়ে পড়ল। সে দরজায় চিৎকার করতে লাগল, তাড়াতাড়ি আমার মাকে বের করুন, তার দম বন্ধ হয়ে আসছে, উনি মারা যাবেন। পাশের ঘরে বসে ইন্সপেক্টর বিক্রম সিং এসব শুনেও না শোনার ভান করছিলেন। কিছুক্ষণ পর তিনি বিরক্ত হয়ে উঠে দাঁড়ালেন এবং বললেন, এই মেয়ে, এত চেঁচামেচি কিসের? আমার শান্তি নষ্ট করছিস। দীপা বলল, দেখুন, আমার মায়ের অবস্থা খুব খারাপ, তিনি শ্বাস নিতে পারছেন না, দয়া করে তাকে এখান থেকে বের করে দিন। ইন্সপেক্টর বিক্রম সিং রেখা দেবীর দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, মরুক বুড়ি,
এমনিতেই 2-4 দিনের মধ্যে মরে যাবে। একে বাটিয়ে কি করবি? দীপা যখন এই কথা শুনল, সে আর নিজেকে সামলে রাখতে পারল না। এক লাফে এগিয়ে গিয়ে ইন্সপেক্টরের গালে সজোরে এক চড় মারল। বিক্রম সিং হতভম্ব হয়ে কিছুক্ষণ নিজের গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন। একজন ইন্সপেক্টরকে কেউ এভাবে চড় মারতে পারে, এটা তার কল্পনারও অতীত ছিল। এবার বিক্রম সিংয়ের চোখ লাল হয়ে উঠল। তিনি দীপার চুলের মুঠি ধরে হিঁচড়ে টেনে অন্য একটা ঘরে নিয়ে গিয়ে বললেন, এই মেয়ে, তুই মৃত্যুকে ডেকে এনেছিস। বিক্রম সিংয়ের গায়ে হাত তোলার সাহস কেউ করেনি। দীপা তখনও নির্ভীক। দেখুন, আপনি অন্যায় করছেন, আর আমার মাকে অপমান করেছেন, তাই আমি এটা করেছি। আপনার এসব করার কোনো অধিকার নেই। বিক্রম সিংয়ের রাগ চরমে। তিনি দীপার গালে আরও একটা চড় মেরে বললেন, অনেক বড় হয়েছিস তুই, আমাকে আইন হেঁটাবি? অন্ধকার কুঠুরি থেকে রেখাদেবীর আর্তনাদ শোনা যাচ্ছিল, ছেড়ে দে আমার মেয়েকে, ছেড়ে দে দীপাকে। মায়ের কণ্ঠস্বর কানে পৌঁছতেই দীপা নিজেকে নিয়ন্ত্রণ করল। সে ইন্সপেক্টরের পায়ে লুটিয়ে পড়ল। দেখুন, আমার সাথে যা ইচ্ছা করুন, আমি কিচ্ছু বলবো না। শুধু আমার মাকে ছেড়ে দিন, তাকে হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা খুব খারাপ, তিনি শ্বাস নিতে পারছেন না, মারা যাবেন। কিন্তু ইন্সপেক্টর বিক্রম সিং বিদ্রূপের হাসি হেসে বললেন, মরুক বুড়ি, এমনিতেই 2-4 দিনের মধ্যে মরে যাবে। একে বাঁচিয়ে কি করবি? মায়ের সম্পর্কে এই জঘন্য কথা শুনে দীপার শরীর থরথর করে কেঁপে উঠল। তখনই তার মনে পড়ল তার বড় বোন প্রিয়াঙ্কার কথা। দীপা হঠাৎ উঠে দাঁড়াল এবং ইন্সপেক্টরের দিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে বলল, শুনুন, আমার সাথে যা করার করে নিন, কিন্তু আমার মাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। যদি তার কিছু হয়ে যায় তাহলে আপনি আর আপনার এই থানার প্রতিটি পুলিশ সারা জীবনের ফলভোগ করবেন। সবার ইউনিফর্ম খুলে নেওয়া হবে। ইন্সপেক্টর বিক্রম সিং এই কথা শুনে হাসতে লাগলেন। অহংকার মেশানো কণ্ঠে বললেন, 2 টাকার মেয়ে আমাদের ইউনিফর্ম খুলে দেবে? আমি তো ভয় পেয়ে গেলাম। ইন্সপেক্টর বিক্রম সিং ভয় পেয়ে গেল? আমি তোকে অবশ্যই ছেড়ে দিতাম যদি তুই আমার যোগ্য হতে পারতি। তুই এত সুন্দর আর তরুণী, বাইরে গিয়ে অন্য কারো শিকার হবি, তার থেকে আমিই কেন নয়? এই নোংরা কথা শুনে দীপা দ্রুত চারপাশে তাকালো, যদি আশেপাশে কেউ থাকে। তারপর হঠাৎ প্রাণপণে দৌড় লাগালো থানার বাইরে। ইন্সপেক্টর বিক্রম সিং চিৎকার করে উঠলেন, মেয়েটা পালিয়ে গেল, ধর ধর! অফিসে বসে থাকা 2 সিপাহী দীপার পিছু ধাওয়া করল। পিছন থেকে বিক্রম সিংয়ের কণ্ঠস্বর ভেসে আসলো, মেয়েটা যেন পালাতে না পারে, ধরে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আয়। শহরে যানজটের মধ্যে দিয়ে দীপা মরিয়া হয়ে দৌড়াচ্ছিল। পুলিশরা তার পিছু ধাওয়া করছিল। দীপা ভিড়ের মধ্যে দিয়ে এমন কাউকে খুঁজছিল যে তাকে ফোন করতে দেবে, যাতে সে তার বোন প্রিয়াঙ্কাকে সব জানাতে পারে। হঠাৎ তার চোখে পড়ল একটা বড় গয়নার দোকান। সে দৌড়ে দোকানের ভেতরে প্রবেশ করল। দীপা তখন ক্লান্তিতে হাঁপাচ্ছিল। দোকানের মালিক রঞ্জন শেঠ একটা উঁচু চেয়ারে বসেছিলেন। দীপার এমন উদ্ভ্রান্ত অবস্থায় দোকানে প্রবেশ দেখে তিনি বুঝতে পারলেন মেয়েটা বিপদে পড়েছে। রঞ্জন শেঠ দ্রুত চেয়ার ছেড়ে দীপার কাছে এলেন। দীপা হাঁপাতে হাঁপাতে বলল, দেখুন, আমাকে একটা ফোন করতে হবে, খুব জরুরি, আমার পিছনে পুলিশ লেগেছে। রঞ্জন শেঠ শান্ত কণ্ঠে বললেন, আচ্ছা ঠিক আছে, আগে তুমি শান্ত হও, বসো, আমি ফোন করতে দিচ্ছি। তিনি দীপার হাতে 1 গ্লাস জল দিলেন। তাড়াতাড়ি জল পান করো। দীপা জল পান করতে লাগল। বাইরে পুলিশ দীপার খোঁজে এদিক ওদিক চক্কর কাটছিল। রঞ্জন শেঠের চোখ যখন কাঁচের জানালার বাইরে রাস্তার দিকে পড়ল, তিনি দীপার দিকে তাকিয়ে বললেন, বাইরে পুলিশ এসে গেছে, চুপ করে যাও। দীপা চুপ করে গেল। রঞ্জন শেঠ এবার নরম সুরে জিজ্ঞাসা করলেন, বলো, কি হয়েছে? কেন পুলিশ তোমার পিছনে লেগেছে? দীপা তখন আদ্যপান্ত সব ঘটনা খুলে বলল। সব শুনে রঞ্জন শেঠ গম্ভীর হয়ে বললেন, ওহ, খুব খারাপ হয়েছে তোমার সাথে, কিন্তু ওই ঘাতক ইন্সপেক্টরটির নাম কি? তুমি কি তার নাম জানো? দীপা বলল, হ্যাঁ, তাকে আমি কিভাবে ভুলব, বিক্রম সিং। রঞ্জন শেঠ এই নামটা শুনেই যেন চমকে উঠলেন। কি, ইন্সপেক্টর বিক্রম সিং? দীপা বলল, হ্যাঁ, কিন্তু কি হয়েছে? রঞ্জন শেঠ নিজেকে সামলে বললেন, কিছু না, তুমি এখানেই বসো, আমি এক্ষুনি আসছি। 2 মিনিটের মধ্যে তিনি ঘর থেকে বেরিয়ে কারো সাথে ফোনে কথা বললেন, তারপর দ্রুত ভিতরে এসে দীপার দিকে তাকিয়ে বললেন,
চলো এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে, না হলে পুলিশ যে কোনো সময় এখানে হানা দিতে পারে। দীপা আবার ফোন করার কথা বলতে যাচ্ছিল, কিন্তু রঞ্জন শেঠ তার কথায় কান দিলেন না। রঞ্জন শেঠ দীপাকে গাড়িতে বসালেন এবং দ্রুত গাড়ি চালিয়ে দিলেন। আশ্চর্যজনকভাবে গাড়িটি সেই দিকেই যাচ্ছিল যেখান থেকে দীপার পালিয়ে এসেছিল। দেখতে দেখতে অজিত সেই গাড়িটা থানার পাশেই থামালো। দীপা অবাক হয়ে থানার দিকে তাকিয়ে বলল, এখানে কেন নিয়ে এলে? রঞ্জন শেঠ কোনো উত্তর না দিয়ে উচ্চস্বরে হাসতে লাগলেন। ততক্ষণে থানার ইন্সপেক্টর বিক্রম সিং গাড়ির দিকে এগিয়ে আসছিলেন। রঞ্জন শেঠ গাড়ি থেকে নেমে দাঁড়ালেন। বিক্রম সিং কাছে এসে বললেন, হ্যাঁ, মাল নিয়ে এসেছিস? রঞ্জন শেঠ হাসি মুখে বললেন, কেন নয় ইন্সপেক্টর সাহেব, আপনি আমাদের অবৈধ কাজে এত সাহায্য করেন যে আমারও কিছু হাক বানতা হ্যাঁ। এই বলে দুজনেই উচ্চ স্বরে হাসতে লাগল। দীপা গাড়ির ভিতরে বসে এই দৃশ্য দেখছিল। সে বুঝতে পারল সে ভুল মানুষের সাহায্য চেয়েছিল। তখনই সিপাহীরা দীপাকে গাড়ি থেকে টেনে বের করে বিক্রম সিংয়ের গাড়িতে বসিয়ে দিল। বিক্রম সিং দ্রুত গাড়িতে উঠলেন এবং দ্রুত সেখান থেকে গাড়ি চালিয়ে দিলেন। দীপা পিছন থেকে চিৎকার করছিল, ছাড়ো আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ? বাঁচাও আমাকে, এই ইন্সপেক্টর দেখুন কোথায় নিয়ে যাচ্ছে। কিন্তু গাড়ির কাজ পুরোপুরি বন্ধ থাকায় দীপার আওয়াজ বাইরে পৌঁছাচ্ছিল না। বিক্রম সিংয়ের গাড়ি শহর থেকে মাইল মাইল দূরে একটি নির্জন স্থানে নিয়ে গেল, যেখানে রাস্তার শেষে একটি পুরনো জীর্ণ হাবেলি ছিল। বিক্রম সিং দ্রুত সেই হবেলির পাশে গাড়ি থামালেন এবং দীপাকে টেনে গাড়ি থেকে নামিয়ে হবেলির ভিতরে নিয়ে যেতে লাগলেন। দীপা চিৎকার করতে লাগল, এই নির্জন জায়গায় কেন নিয়ে এলে? ছাড়ো আমাকে। বিক্রম সিং জোর করে তাকে ধরে হবেলির ভিতরে নিয়ে গেলেন। একটা পুরনো বন্ধ ঘরের দরজা খুললেন এবং দীপাকে ভিতরে ধাক্কা দিয়ে বললেন, তুমি এখানেই থাকো, রাতে তোমার কাছে আসব। এই বলে ইন্সপেক্টর বিক্রম সিং দ্রুত দরজা বন্ধ করে কুণ্ডি লাগিয়ে বাইরে বেরিয়ে গেলেন। গাড়িতে বসে তিনি ফিরে গেলেন। ঘরের ভিতরে ছিল গাঢ় অন্ধকার। দীপা ভয়ে দরজায় আঘাত করতে লাগল, কেউ আছে, কেউ আছে? কিন্তু সেই নির্জন জায়গায়, যেখানে মানুষের কোনো চিহ্ন ছিল না, সেখানে তার আওয়াজ কে শুনবে? সে দরজায় আঘাত করতে করতে ক্লান্ত হয়ে পড়ল এবং সেখানেই বসে পড়ল। এদিকে দীপার বড় বোন আইপিএস প্রিয়াঙ্কা অনেকক্ষণ ধরে তার মা রেখা দেবী আর বোন দীপাকে ফোনে পাচ্ছিলেন না। তাদের দুজনের নাম্বারই বন্ধ আসছিল। তখনই প্রিয়াঙ্কা তার ব্যক্তিগত সহকারী ফয়সাল রাওকে ফোন করলেন। হ্যাঁ ফয়সাল, আমার বাড়ি গিয়ে দেখো তো, মায়ের নাম্বার লাগছে না, সব ঠিক আছে তো? ফয়সাল বাড়ি থেকে বেরিয়ে দেখল দরজায় তালা দেওয়া। সে প্রিয়াঙ্কাকে ফোন করে বলল, ম্যাডাম, আমি আপনার বাড়ির বাইরে আছি, কিন্তু দরজায় তালা দেওয়া। এই কথা শুনে প্রিয়াঙ্কা খুব চিন্তায় পড়ে গেলেন। তিনি তখনই বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আইপিএস প্রিয়াঙ্কা তার গাড়িতে উঠলেন এবং কমান্ডোদের একটি দল নিয়ে শহরের দিকে রওনা দিলেন। গাড়িতে বসে তিনি বারবার তার মা আর বোনের কথা ভাবছিলেন, ওরা কোথায় গেল? কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা তার গাড়িসহ কমান্ডোদের দল নিয়ে বাড়ির বাইরে পৌঁছালেন। বাড়ির তালা দেখে এবং আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে কোনো খবর পেলেন না। কমান্ডোরা বাড়ির তালা ভেঙে ভিতরে ভালোভাবে তল্লাশি চালালো, কিন্তু সেখানে কেউ ছিল না। প্রিয়াঙ্কা একজন আইপিএস অফিসার। তিনি নিজেই পুরো শহরে মা আর বোনের খোঁজ শুরু করে দিলেন। প্রিয়াঙ্কা তার মা আর বোনের নিখোঁজের রিপোর্ট লেখানোর জন্য সেই থানাতেই পৌঁছালেন। ইন্সপেক্টর বিক্রম সিং তার অফিসে বসে চা খাচ্ছিলেন। যেই তিনি প্রিয়াঙ্কার ইউনিফর্মে লাগানো স্টার এবং কমান্ডোদের দেখলেন, তিনি বুঝতে পারলেন যে কোনো উচ্চপদস্থ আইপিএস অফিসার এসেছেন। বিক্রম সিং দ্রুত চায়ের কাপ টেবিলে রাখলেন। তিনি উঠে দাঁড়িয়ে স্যালুট ঠুকলেন। জি ম্যাডাম, আদেশ করুন, কিভাবে আসা হলো? প্রিয়াঙ্কা বললেন, আমার মা আর বোন নিখোঁজ, তাদের নিখোঁজের রিপোর্ট লেখাতে এসেছি। ইন্সপেক্টর অত্যন্ত বিনয় আর শ্রদ্ধার সাথে বললেন, কেন নয়, এখনই লিখছি। তবে যদি আপনার কাছে তাদের কোনো ছবি থাকে তাহলে তাদের খুঁজতে সুবিধা হবে। প্রিয়াঙ্কা বললেন, ছবি তো নেই। আচ্ছা একটু দাঁড়ান, মোবাইলে দেখছি। তিনি মোবাইলের গ্যালারিতে ছবি খুঁজতে লাগলেন। ও হ্যাঁ, পেয়েছি, এই যে। ইন্সপেক্টর খুব আদরের সাথে বললেন, তাড়াতাড়ি দেখান। আর যেই প্রিয়াঙ্কা তার মোবাইল ইন্সপেক্টরের হাতে দিলেন, দীপা আর রেখা দেবীর ছবি দেখে ইন্সপেক্টরের মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার হাত কাঁপতে লাগল। প্রিয়াঙ্কা বললেন, কি হলো, ঠিক আছেন তো? ইন্সপেক্টরের হৃৎস্পন্দন বেড়ে গেল আর মুখ থেকে ঘাম ঝরতে লাগল। প্রিয়াঙ্কা কড়াসরে বললেন, কি হলো, বলুন, এসব কি? ইন্সপেক্টর কাঁপতে কাঁপতে বলল, কিছু না ম্যাডাম, আমরা তাদের তাড়াতাড়ি খুঁজে বের করব, আপনি চিন্তা করবেন না। প্রিয়াঙ্কা ওখান থেকে চলে গেলেন। ইন্সপেক্টর সেখানেই চেয়ারে বসে নিজের মাথা ধরে ফেললেন। এই কি করলে তুমি বিক্রম? ওই মেয়ে আর বুড়ি আইপিএস অফিসারের বোন আর মা ছিল। এখন কি করব, কি করব, কি করব? তিনি কিছুক্ষণ এভাবেই ভাবতে লাগলেন।
তারপর বললেন, ওই মেয়ে দীপাকেও তাড়াতাড়ি রাস্তা থেকে সরাতে হবে। যদি সে বেঁচে থাকে তাহলে আমি বাঁচব না, আর সে তো আমাকে বরবাদ করে দেবে। দীপাকেও শেষ করতে হবে, কাউকে জানতেও দেওয়া যাবে না যে দুজনেই কোথায় গেল। না বাস থাকবে না বাঁশি বাজবে। এই বলে ইন্সপেক্টর ভয়ে দ্রুত গাড়ির দিকে দৌড়ালেন এবং গাড়িতে বসে দ্রুত সেই জায়গার দিকে বেরিয়ে গেলেন যেখানে তিনি দীপাকে বন্দি করে রেখেছিলেন। আর এখন আসার ছিল গল্পের সবচেয়ে বড় মোড়, সেই ভিডিও যা এক যুবক রেখা দেবী আর দীপার বানিয়েছিল যখন ইন্সপেক্টর বিক্রম সিং তাদের টেনে নিয়ে গাড়িতে বসিয়ে থানায় গিয়েছিল। সেই যুবক সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছিল। পুলিশের গুন্ডাগিরি, মা মেয়ের উপর দিনের বেলায় জুলুম, এই ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়ে এবং প্রিয়াঙ্কার ব্যক্তিগত সহকারী ফয়সাল সেই ভিডিও দেখে নেয়। সে এক মুহূর্তও দেরি না করে সেই ভিডিও প্রিয়াঙ্কাকে হোয়াটসঅ্যাপ করে দেয়। যেই প্রিয়াঙ্কা ভিডিও দেখে আর তার মা আর বোনের সাথে রাস্তায় অপমানের দৃশ্য দেখে, তার রক্ত গরম হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে গাড়ি থানার দিকে ঘুরিয়ে নেয়। কমান্ডোদের দল তার পেছনে বেরিয়ে পড়ে। থানায় পৌঁছে তারা পুরো থানার তল্লাশি করে, কিন্তু না ইন্সপেক্টর বিক্রম সিং ছিল, না দীপা আর রেখা দেবী। ওদিকে বিক্রম সিং এখন লোকালয় থেকে মাইল মাইল দূরে সেই নির্জন হবেলির বাইরে পৌঁছে গেছে। সে পাগলের মতো দীপাকে শেষ করার জন্য ভিতরের দিকে দৌড়ালো। ভিতরে যেতেই বিক্রম সিং ঘরে প্রবেশ করল এবং বলল, এই মেয়ে, মরার জন্য তৈরি হয়ে যা। যদি তুই বেঁচে থাকিস তাহলে আমি বাঁচব না। এদিকে প্রিয়াঙ্কা আর কমান্ডোদের দল তাকে ট্র্যাক করতে করতে হবেলিতে পৌঁছে গেল। কমান্ডোরা আসতেই ইন্সপেক্টর বিক্রম সিংকে সেখানেই ধরে ফেলল। দীপা কেঁদে কেঁদে তার বড় বোন প্রিয়াঙ্কার কাছে সবকিছু বলে দিল। প্রিয়াঙ্কা ইন্সপেক্টরের কাছে এলেন এবং তার মুখে একটা জোরে চড় মারলেন। তারপর দীপা এগিয়ে এলো এবং সেও বিক্রম সিংয়ের মুখে একটা কড়া চড় মারল। প্রিয়াঙ্কা সেই সব পুলিশওয়ালার পোশাক খুলে দিলেন যারা তার মা আর বোনের সাথে জুলুম করেছিল। এই গল্প আমাদের শিক্ষা দেয় যে কখনো অন্যায়, শক্তির অহংকার এবং ক্ষমতার অপব্যবহার বেশি দিন টিকে না। মিথ্যা আর জুলুম যতই শক্তিশালী কেন না হোক, সত্যতা আর ন্যায় অবশ্যই জিতে যায়।